ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল ১৫০০ বিজ্ঞানী খ্যাত সজীব ওয়াজেদ জয়ের। মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১,০০০ কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ডক্টর ইউনূস সরকারের সাথে বৈঠক করে মন খারাপ হয়ে গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ, যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া। কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয়। বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি। মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ। এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, মানে ১, ২, ৩ বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে জুন। দেয়ার ইজ নো ওয়ে। তাদের একদম স্পষ্ট ঘোষণা, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন, ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি, এই তারিখ তিনি বলেন না। তিনি একটা কথা সহজে বলে দেন, আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এ ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে মানে নির্বাচনের পক্ষে অবস্থান নেয়, বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে, তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে, দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে। এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন আমি মনে করি। কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না। কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান আরো খারাপ ছিল। এবং দিন দিন সেই অর্থনৈতিক, সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন, এবছরের ঈদ বাজার দেখেন, এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন। সবকিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন। এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরো লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই। অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন, যে কোনো মুহূর্তে আন্দোলন, সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা। এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্য দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে। আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয়, নানান মতের, নানান পথের, নানান বক্তব্য কিন্তু
ফুটে উঠেছে। তারা বলার চেষ্টা করছে, কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রেখে দাও, কেউ কেউ বলছে 5 বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই, কেউ কেউ বলছে 29 পর্যন্ত থাকুক, যার যেভাবে মত। কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সন্তুষ্ট। এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তব চিত্র। এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে যায় তাহলে তো সমস্যা, তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। জনগণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে থাকলে তখন তো যেই যা বলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইউনূস সাহেবই জয়যুক্ত হবে। সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে। আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখারও চেষ্টা করেছি। দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে। বিএনপির চেহারা সুরতের মধ্যে একটু হতাশার ভাব দেখেছি, ক্লিয়ারলি হাস্যোজ্জ্বল কিছু পাইনি। বাহিরে বের হওয়ার পরে ঘরের ভিতরে তারা কি করে বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইউনূস সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশি ভাবে ফেরত আসে, কথাবার্তা ভালোই বলে, কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন। এবং তিনি এই মন্তব্যটা করে বলেছিলেন যে রাজনৈতিক নেতারা আমার কাছে আসলে হাসি খুশি ভাবে বিদায় নেয়, বাহিরে গিয়ে কি বক্তব্য দেয় সেটা তাদেরকে জিজ্ঞেস করেন, এখন তারাই জানে যে আসলে এরকম কেন করেন। এটা রাজনৈতিক একটা চাল হতে পারে, এটা এক ধরনের চাপ হতে পারে। আমি মনে করি না যে বিএনপি কতটুকু সন্তুষ্ট হয়েছে না হয়েছে সেটা সাংবাদিকদের সামনে পূর্ণাঙ্গ পরিমাপ করে বলে দিবে, এটা রাজনীতিবিদদের একেবারেই এভাবে বলবে সেটা ধারণা করা সঠিক নয়। তবে এটা কৌশলের অংশ হিসেবেই বিএনপি হয়তো এই বারবার যাচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে এখানে। বিএনপি বারবার যাচ্ছে, যাক, সেটা আমি চাই, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির বারবার এই নির্বাচনী দাবিটা নিয়ে যখন যায় আর যখন তিনি হতাশ হয়ে ফিরে আসেন তখন বিএনপিরই এক ধরনের জনমতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। যেমন আজকের বিএনপি সন্তুষ্ট নয়, আপনি কমেন্টসগুলো দেখবেন, পোস্টগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, ম্যাক্সিমাম জায়গার মানুষগুলো কিন্তু কমেন্টস করবে বিএনপির বিরুদ্ধে যে আপনি সন্তুষ্ট হওয়ার কি আছে, আপনি বারবার কেন নির্বাচন নিয়ে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে স্পষ্ট ঘোষণা করেছে জুনের মধ্যে নির্বাচন হবেই, আমার ধারণা ব্যক্তিগত জায়গা থেকে বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই জুন পর্যন্ত ফ্রেম যে দিয়েছে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে সন্তুষ্ট থেকে যার যার দল গুছানো। আপনি আপনার দল নিয়ে কাজ করেন, বিএনপি বিএনপির কাজ করুক, জামাত জামাতের কাজ করুক, নির্বাচনের রোডম্যাপ আসুক কি না আসুক, জুনের পরে যাবে না, এটা তো স্পষ্ট হয়েছে। ইউনূস সাহেব বারবার এটা বলেছে আর আমিও কিন্তু বারবার বলছি। হ্যাঁ, এরপরেও বিভিন্ন রাজনীতিতে শেষ বলা কথা বলতে কিছু নেই, বড় ধরনের সমস্যা হতে পারে, ভালো কিছু হতে পারে, মন্দ কিছু হতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপাত দৃষ্টিতে এই বিশ্বস্ততার বাহিরে যদি এই রাজনৈতিক দলগুলো যায় তাহলে রাজনীতিতে জনগণের মাধ্যমে যে একটি ভালোবাসা আপনাদের প্রতি সেটাই কিন্তু ভিন্ন ধরনের একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এবং ওই বিরূপ প্রতিক্রিয়ায় যে ক্ষতিটা হয় রাজনৈতিক অঙ্গনে সেটা পুষিয়ে ওঠার যে সময় দরকার সেটা কিন্তু আপনাদের হাতে নেই। বরং আপনাদের এখন উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্রি মনে রাজনৈতিক বাকি কার্যক্রমগুলো, তার সংস্কারগুলো সহযোগিতা করা এবং সেই সহযোগিতার পথে আপনারা বাধা প্রদান না করা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিবৃতির পরে আসিফ নজরুলের মন্তব্য শুনেছি, সেটা আবার কিছুটা আমাকে আশান্বিত করেছে। তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি রাজনীতিতে সংস্কার চায়, এটা ভালো দিক। বিএনপি সংস্কার নিয়ে বেশ পরামর্শ দিচ্ছে, সেটা ভালো দিক। বিএনপি নির্বাচনের তারিখটা চায়, কিন্তু আমরা তারিখ জুন পর্যন্ত বলেছি, জুনের মধ্যেই হবে, একথা স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে। অতএব এই বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আগামী 2-1 দিনের মধ্যে বিএনপির সাথে সম্ভবত সংস্কার কমিশনেরও বৈঠক হবে। বিএনপি সংস্কারবাদী একটি দল, বিএনপি সেই সংস্কারে সম্মত গ্রহণ করবেন, সম্মত হবেন, এই জিনিসটাও কিন্তু এক ধরনের আমাদেরকে আশা জাগাচ্ছে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে চাই। আমরা কোনো সংস্কার বাদ দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি চাই না, কারণ 2000 মানুষ শহীদ হবে, তারপরে আপনার 30-40-50 হাজার মানুষ আহত হয়ে আছেন, চক্ষু নাই, হাত নাই, পা নাই, তাদেরকে রেখে আমরা শুধু নির্বাচন নিয়ে থাকবো না, সেটা আমরা চাই না। আমরা চাই নির্বাচনের পথেও যেমন আগাবো, সংস্কারও তেমন করব, বিচার প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে করে তারপরে নির্বাচনের পথে যাব। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী রোডম্যাপ যেভাবে আছে, আমার ধারণা এই রোডম্যাপের কিচ্ছু পরিবর্তন হবে না, ওই ইউনূসের কথাই নির্বাচন হবে। রাজনীতিবিদদেরকে ওটার উপরে সন্তুষ্ট থেকেই যেতে হবে,
কারণ জনগণ কিন্তু এখানে রোল প্লেটা করছে। জনগণ যদি সত্যি সত্যি সেই 5ই আগস্টের মতো পরিস্থিতি তৈরি করেন যে একেবারে শেখ হাসিনার মতো ইউনূসকে আপনি বানিয়ে ফেললেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সেইটা বানাতে পারবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো শেখ হাসিনা এক না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছে অধিকার রক্ষার জন্য। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে 2-1 বছরে কেউ পারবে এটা আমার মনে হচ্ছে না। যারা করতে চাইবে বরং তারা হারিয়ে যাবে, এটা হচ্ছে বাস্তব রাজনৈতিক সত্য কথাটা আমি আপনাদেরকে বললাম। সে কারণে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন যেই লাইনেই ডক্টর মোহাম্মদ ইউনূস দিবেন সেই লাইনে আমাদেরকে এগিয়ে থাকা দরকার, সহযোগিতা করা দরকার, এবং সে পথেই আমাদেরকে হাঁটা দরকার। কিন্তু এই যে হঠাৎ করে হতাশ হয়ে আপনারা ফিরে আসা বা বের হয়ে এসে বিবৃতিতে ভিন্নভাবে উপস্থাপন করা, এটার মধ্যে রাজনৈতিক ভিন্ন সমীকরণ আছে, এবং আমি মনে করি বিএনপি সেই সমীকরণটা হয়তো সময় গেলে প্রকাশ করবে, যেটা তারা মন্তব্য করেছেন। তারা বলেছেন সময় আসলে বুঝতে পারবেন, জানতে পারবেন কোন পথে বিএনপি যাচ্ছে। তবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইতে সর্বোচ্চ যে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে সেটা কিন্তু সত্য কথা, তাতে কোনো ভুল নেই। তারা সর্বোচ্চ তাদের দলের বিভিন্ন সঙ্গীদেরকে নিয়ে সেই কাজটি করবেন, এটা সত্য। কিন্তু কতটুকু সফল হবেন সেটা বাস্তবতায় বলে দিবে। আর সরকারও যদি খুব বেশি আপনি নির্বাচনের তারিখ একেবারে ওই ডেটেই চান, আমার ধারণা সরকারও সেই ডেটেই দিবে না, বরং তারাও একটু শক্ত অবস্থানে গিয়ে তাদের মতো করে ওই জুনের আগে যে কোনো একটা ডেটে নির্বাচন দিবে। তার মানে আগামী নির্বাচন জুনের আগেই হবে, তবে সেটা ডিসেম্বরেই নয়, অথবা ডিসেম্বরে হোক কিংবা না হোক সেটা একান্তই ডক্টর ইউনূসের সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হচ্ছে। আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কারা করছে বলে মনে করছেন এই চাঁদাবাজি বা দখলবাজি? কারা করছে আপনার কাছে? আমি তো স্পষ্ট বললাম যে একটি দলের ছত্রছায়ায় তারা করছে, এবং পতিত সরকারের সাথে যে সমস্ত যারা চাঁদাবাজি করতো তাদের সাথে সমন্বয় এখন করছে। আপনি কি বিএনপির কথা বলছেন নাকি জামায়াতে ইসলামের কথা বলছেন? প্রকৃতপক্ষে এবার বাংলাদেশে যে নববর্ষটা হলো, পহেলা বৈশাখটা হলো, এটা কিন্তু আলাদা একটা মাত্রায় নিয়ে গেছে। আপনি কিন্তু যতই বলেন প্রতিটা ক্ষেত্রেই একটা যে গঠনমূলক, সহিষ্ণু, শৃঙ্খল, সবার পার্টিসিপেশন, সে নৃগোষ্ঠী থেকে আরম্ভ করে চা বাগানের শ্রমিক, সবাই যে পার্টিসিপেশন করে এবার যে পহেলা বৈশাখটা উদযাপন করলো, এই জন্য বর্তমান সরকারকে কিন্তু আমি অবশ্যই ধন্যবাদ দিতে পারি, এবং তারাও অবশ্যই পেতে পারে এই আজকে যে আমাদের পহেলা বৈশাখের সুন্দর প্রতিটা কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আমি অবশ্যই ধন্যবাদ জানাই। এরপরে যেটা বিজনেস সামিট যেটা হয়েছে, এবং এখানে যেভাবে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে, এবং এখানে আমাদের স্মার্টলি যেভাবে আমাদের এখানে বিডার যিনি যে ডিজি মহোদয়, ওনার যে স্মার্ট প্রেজেন্টেশন সবাইকে আকৃষ্ট করেছে। আমার বলার উদ্দেশ্যটা এখানে যে আমরা যে সরকারকে আমরা বসিয়েছি, ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্টটা, এটা তো অ্যাকচুয়ালি সবাই মিলিয়ে আমরা বসিয়েছি, তাই না? দল মত নির্বিশেষে, এখানে ছাত্র জনতা, সাধারণ জন, সবাই নির্বিশেষে আমরা বলেছি। বলার পরে আমাদের মেইন যে এখানে ক্রাইটেরিয়া যেটা আমাদের, তা হলো যে আমাদের সংস্কার করা। কেন? গত 53 বছর ইতিহাসে আমরা দেখেছি যে বাংলাদেশে যে সমস্ত রাজনীতি বা দল এসছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি। কেন? বিরোধী দলে থাকলে তারা এক ধরনের কথা হয়, সাধারণ জনগণের সাথে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে, কিন্তু যখনই তাদেরকে তারা সরকারি পর্যায়ে যখন চলে যায়, সরকার গঠন করে, তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে সাধারণ জনগণ থেকে সরে যায়। তারা একটা পর্যায়ে দেখা যায় তখন তারা কিছুই মানতে চায় না, তারা যেটা বুঝে, তারা যেটা জানে ঠিক সেটাই করছে। সুতরাং আমরা যারা জনগণ আছি, আমরা যে স্যাক্রিফাইস করছি, আমরা যে সহযোগিতা করছি, তাহলে আমরা কি পেলাম? এই পাওয়ার জন্যই কিন্তু সংস্কারটা প্রয়োজন। আমি মনে করি সবাই এখানে স্বার্থ আছে, প্রত্যেকটা দলের দায়িত্ব আছে এই বর্তমান সরকারকে সহায়তা করে সংস্কারটা করার পরে তারপর নির্বাচনের কথা বলা এখানে। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে এই যে চাঁদাবাজির কথা বলা হলো, আমি ভাইকে কিন্তু সংস্কারের এখানে একটা বড় অভিযোগ এসছে যে সংস্কার তো করে গত 8 মাসে কি বা সংস্কার করতে পারলো? যারা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অ্যাচিভমেন্ট ছাড়া অন্যদের তেমন কোনো অ্যাচিভমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি না। এ ধরনের প্রশ্ন উঠছে। আর তাছাড়া সংস্কারের বিষয়টা তো এখানে একটা বড় ধরনের পার্লামেন্টারিয়ান কনসেশনের ব্যাপার স্যাপার আছে।
এরা কতটুকু সেটাকে কভার দিতে পারবে? এরপর এই সংস্কারকে বারবার এনে তারা কোথায় স্লো আছে, আপনার স্লোত গতিটা কোথায় আমাকে বলেন। আপনার সংস্কারের যে বিভিন্ন সবাইকে ডাকা হয়েছে, প্রত্যেকটা রাজনীতিবিদদের তার কাছে সংস্কারটা দেওয়া হচ্ছে যে আপনারা যেটা যা পছন্দ করেন আপনারা একটা টিক মার্ক দিবেন, যেটা পছন্দ করেন না সেটা ক্রস দিবেন, বা আপনার কি সাজেশন আপনারা তুলে ধরেন। এটা আমরা ওয়েবসাইটে বা আমরা জনগণের সামনে তুলে ধরবো, তারপরে আমরা সবার সাথে বসে আমরা সংস্কারটা করবো। তো পিছিয়ে আছে কোথায়? এবং তার মধ্যে আমার দেশ তো এগিয়ে নিতে হবে। এখানে খেয়াল করতে হবে যে আমার চতুর্দিকে যে একটা বৃহৎ শক্তি আমাদেরকে গিলে তাদের মধ্যে রেখেছে, এবং আমরা আমাদের স্বকীয়তা কিছু ছিল না। তো সেই সরকারের পাশে থেকে এবং তারা যেভাবে প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে, সেই পশ্চিমবঙ্গের এখানে যে মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে যেভাবে বাংলাদেশের বিপক্ষে লেগে গিয়েছে, এবং তারা রংপুর দখল করে ফেলবে, তারা আপনার এই যে আমাদের ফেনীটা ওখানে দখল করে তারা চিটাগাংকে আলাদা করে ফেলবে, এবং আমাদের ভিতরে যে নিজেদের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে। বর্তমান সরকার তো প্রতিনিয়ত এগুলো ফেস করছে। এমন কোনো দিন নাই যে বলতে পারবেন না যে যেখানে সাধারণ জনগণ রাস্তায় না নেমেছে। বিভিন্ন পেশাজীবী থেকে আরম্ভ করে চাকরিজীবী যারা, সবারই যার যার দাবির কোনো শেষ নাই। সবাই তো প্রতিনিয়ত তারা এটা ফেস করছে। এই জিনিসটা তাদেরকে একটু ঠিক মতো থাকতে দেন, তাদের বলেন সংস্কারটা সঠিকভাবে তারা করুক। বাই দিস টাইম কি সবকিছু ফ্রিজ করে থাকবে? নো, মোটেও ফ্রিজ করে থাকবে না। এবং যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, আমি তো খুব সাধুবাদ জানাচ্ছি যে তারা কিন্তু এখানে চুপচাপ বসে নাই যে আমরা সংস্কার করে নির্বাচন দিয়ে আমরা চট করে চলে যাবো। এর মধ্যে বাংলাদেশ যে অবস্থায় আছে আরো আগে নিচে নামতে থাকবে। আপনি দেখেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা ব্যাংকিং সেক্টরটা তো আপনার ডেভেলপ হয়েছে, এটা বলতে হবে, এবং আগের তুলনায় অনেক বেড়েছে। যে ভালো হয়েছে। আপনি তো একজন ব্যবসায়ী এবং স্বনামধন্য ব্যবসায়ী, আপনার কাছে কি মনে হয় অর্থনীতিটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে? সংস্কার করতে পারছে? অনেকটা পেরেছে। আপনার আর কি কি অ্যাচিভমেন্ট আপনি গত 8 মাসে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে আর কি কি অ্যাচিভমেন্ট? আপনার প্রথমে তো 5ই আগস্ট থেকে প্রথমত টাকা পাচার বন্ধ হয়েছে। ব্যাংকিং সেক্টরের যে দুর্নীতি যেটা ছিল এটা 100% না হলে আমি বলি মোটামুটি তো অনেকটা কমেছে। এবং বেশ কয়টা আপনার তফসিলি ব্যাংক, যেটা বাণিজ্যিক ব্যাংক আছে, তাদের পরিচালনা পর্ষদ চেঞ্জ করে তাদের মধ্যে আপনার ডেভেলপ করার চেষ্টা করছে। এই যে আপনার ন্যাশনাল ব্যাংক যেটা, এটা একেবারে দেউলিয়া শেষ মাথায় ছিল, সেখানে আব্দুল আলম মিন্টু সাহেবের মতো লোক এটাকে নিয়ে এবং গভর্নরের সাথে আলাপ করে 1 বছর সময় চেয়েছে যে আমি 1 বছরের মধ্যে আমি একটা পর্যায়ে নিয়ে আসবো। প্রত্যেকটা ব্যাংক কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করছে, তাহলে ভালো কোথায় নয়? এখানে তো আবার প্রত্যেকটা ব্যাংক এখন দেখছি যে আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তারা বলছে আপনার ঋণের প্রয়োজন হলে আসেন আমরা ঋণ দিব। কিন্তু এর আগে আমরা দেখেছি যে ওখানে লিকুইডিটি মানি ছিলই না। তা আমাদের যেভাবে বহির্বিশ্বে, বিশেষ করে আমাদের প্রায় 1.5 কোটি ছেলে মেয়েরা যে বিদেশে আছে, তাদের মধ্যে যে আস্থা সৃষ্টি করতে পেরেছে বর্তমান সরকার, এই কারণে রেমিটেন্স বেড়েছে। আপনার 1 মাসে যদি 3 বিলিয়নের উপরে এখানে আসে, আপনি চিন্তা অনেক আশা করা যায়, অনেক আশার কিছু আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমি মনে করি অর্থনীতি সেক্টরটা অবশ্যই ভালোর দিকে, তবে এখানে আমাদের একটু সুযোগ দিতে হবে। এখানে একটার পর একটা তো বাধা আসছে। এই যে আপনার চিন্তা করেন যে আমেরিকার যে কথা হলো 37%, এখন 3 মাসের সময় দেওয়া হয়েছে। একটা কাকতালি হোক আর আমাদের সৌভাগ্য হোক, আমাদের যিনি প্রধান উপদেষ্টা ওনার যে লিখিত, উনি যেভাবে দিলেন যে 3 মাস সময়টা বাড়িয়ে দেওয়া হোক। অনেকে তো বিভিন্ন দরমা করেছে যে আমাদেরকে এখানে এত % কমিয়ে দেওয়া হোক, এবং আমাদের বাংলাদেশের ইম্পোর্টে যে সমস্ত ট্যাক্স দেওয়া হয় এটা কমিয়ে দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন বসুক। কিন্তু ইউনূস সরকার কি করলেন? সুন্দরভাবে ট্রাম্পের কাছে 3 মাসের সময় ছিলেন যে ঠিক আছে আমাকে 3 মাস সময় দেওয়া হোক। দেখেন এটা কাকতাই হোক বা ইউনূস সাহেবের পার্সোনাল রিকোয়েস্টে হোক, এটা তো হয়েছে। তো আমরা তো দেখছি যে এই বর্তমান সরকার নানা ধরনের প্রতিকূলতার মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, এবং বিদেশের কাছে তো একটা গ্রহণযোগ্য পর্যায়ে, একটা সম্মানজনক পর্যায়ে তো আসার চেষ্টা করছে, এবং বহির্বিশ্ব তো সাড়া দিচ্ছে। হ্যাঁ, এখন আমি মনে করি আমরা কি করছি, আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত দল আছে তারা কি করছে। এই যে আমি বলি স্পষ্ট কথা, যেটা বলি, আগে লোকাল যে সমস্ত চাঁদাবাজি হতো কোনো জায়গায় কোনো বন্ধ হয় না, সব চলছে। কিভাবে চলছে? পতিত সরকারের যারা ছিল তাদের সাথে লিয়াজোগ করে বর্তমান একটি দল তারা তাদের চাঁদাবাজি করছে, তাদের সাথে লিয়াজোগ করে। এইটা কিন্তু ওপেন সিক্রেট করছে। তো সুতরাং শুধু আমি মনে করি যে হাইওয়ে এবং পরিবহনে
চাঁদাবাজিটা কিছুটা কমেছে, ওখানে করতে পেরেছে, কিছুটা স্ট্রং হয়েছে, হওয়ার কারণে কিন্তু হয়ে গেছে, যা ছিল তাই রয়ে গেছে। কারা করছে বলে মনে করছেন? জি জি, কারা করছে বলে মনে করছেন এই চাঁদাবাজি বা দখলবাজি? কারা করছে আপনার কাছে? আমি তো স্পষ্ট বললাম যে একটি দলের ছত্রছায়ায় তারা করছে, এবং পতিত সরকারের সাথে যে সমস্ত যারা চাঁদাবাজি করত তাদের সাথে সমন্বয় এখন করছে, এবং তারা কে কোথায় কিভাবে চাঁদাবাজি করত বর্তমানে তারা তাদের সাথে লিয়াজো করে এখন সেইভাবে তারা চাঁদাবাজি করছে। এটা তো বন্ধ করতে পারছে না। কেন? কারণ রাজনীতিবিদরাই তো আপনি কি বিএনপির কথা বলছেন নাকি জামাত ইসলামের কথা বলছেন? কারণ আমরা স্পষ্ট একটু শুনতে চাই। আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আপনারা বুঝে নেন। যেমন আমি বলতে চাচ্ছি, কেউ যদি আপনার চাঁদাবাজির পর্যায়ে আছে, আবার আরেকটি দল তারা প্রশাসনিক ভাবে তারা বিভিন্ন সেক্টর কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে বিভিন্ন ভাবে তারা করছে। যারা বুদ্ধিমান, যারা চৌকস, তারা সেইভাবে করছে প্রশাসনিক ভাবে বিভিন্ন জায়গায় তারা তাদের যে সমস্ত আপনার কি বলে বিভিন্ন রকম ওখানে তাদের প্রতিনিধি রাখা, তাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করা। আপনারা দেখেন এই যে আমাদের পিজি হসপিটাল যেটা আমরা বলে থাকি, আগে যেভাবে হচ্ছে এখন দেখেন, এখন একটা দলের যারা আছেন তারা সুন্দরভাবে প্রত্যেকটা সেক্টরে তারা সুন্দর টপ পর্যায়ে বসে তারা দায়িত্ব পালন করছে। তবে তাদের একটা জিনিস ভালো, যেটা যে তারা সবাই পার্সোনাল, তাদের একটা সততা আছে, নিষ্ঠা আছে, একাগ্রতা আছে। এই কারণে তাদের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স বেড়ে গেছে, তারা সেইভাবে পরিচালিত করছে। আমার এখানে কথা হলো যে উচিত কি আমাদের প্রত্যেকটা রাজনীতির দল বর্তমান সরকারকে সহযোগিতা করা এবং সংস্কার করা। তো সংস্কার করলে আমাদের অসুবিধাটা কি? আচ্ছা, অসুবিধা আছে। অসুবিধাটা হলো এই, জনাব খন্দকার রুহুল আমিন, অসুবিধা হলো এই যে সংস্কারের বিষয়টা তো একটা চলমান প্রক্রিয়া। বর্তমানে যে সংস্কারগুলো আছে, যেগুলি সবার প্রয়োজন এই মুহূর্তে একটা পতিত সরকারের পর, যে ইম্পর্টেন্ট যে সংস্কার, সেগুলি করে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা কিন্তু এই সরকারের প্রধান দায়িত্ব। সেটি হলো যে একটা নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আপনি কি তাই দেখতে পান কিনা? এই সরকার আসলে সংস্কারের দোহাই দিয়ে বা না সংস্কারের নাম দিয়ে এই ধরনের একটা ক্ষমতা দীর্ঘকালীন থাকার প্রয়াস আপনি দেখতে পান কিনা? এখানে তো কথা হয়েছে যেটা একটা, তারা তো যাকে বলে একটা লাইন ফ্রেম তারা দিয়েছে যে 25শে ডিসেম্বর অথবা জুনের শেষে নির্বাচন হবে, 26শে জুন। এটা তো তারা দিয়েছে। আমরা এর পর্যন্ত অপেক্ষা করি। বাই দিস টাইম আমাদের চলমান যে সমস্ত প্রক্রিয়া, আমাদের ধরেন সংস্কার বা আদার অন্যান্য কর্মকাণ্ড, এটা ঠিক মতো আমরা পরিচালিত করি। সাধারণ জনগণ তারা এটা দেখুক। এবং সাধারণ জনগণ এখন কি চাচ্ছে? সাধারণ জনগণ চাচ্ছে যারা ভালোভাবে চালাবে, যারা দেশকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাবে, তাদেরকে আমরা সাপোর্ট করব। তা সুতরাং আমাদের সংস্কারটা হতে দেখ, প্রত্যেকটা দল সহযোগিতা করুক, তারপরে বলেন তারা যদি তখন থাকতে চায় তখন আমরা দেখব, তখন আমরা বলবো। কিন্তু এখন তো আমরা বলতে চাচ্ছি যে সংস্কার প্রক্রিয়া চলছে। এবং এখন দেখুন যে আমি তো এখন দেখছি যে বড় বড় যারা কর্পোরেট ব্যবসায়ী ছিল বা এটি যারা আগে মানে সরকার তাদের সাথে পারতো না, যেহেতু সরকার তাদের বেনিফিশিয়ারি ছিল। কিন্তু বর্তমানে কিন্তু সেই ধরনের বড় বড় কর্পোরেট ব্যবসায়ীদের সাথে সরকার সেরকম সুসম্পর্ক নাই। বিধায় এখন কিন্তু আপনার দ্রব্যমূল্য বা যেটা যেভাবে বাড়ার কথা ছিল সেইভাবে কিন্তু বাড়ছে না, অবশ্যই বাড়ছে না। তারপরে এর মধ্যে তেলের দামটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আপনার তেলের দামটা বেড়ে গেছে। আবার যখন আন্তর্জাতিক পর্যায়ে দাম কমবে তারা কমাবে, অবশ্যই কমাতে হবে। এই ধরনের যদি কর্মকাণ্ড ভালো দেখাতে পারে তাহলে তো এটা চাবে। আমরা তো বলছি না যে নির্বাচন আমরা চাই না, নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হলে সেখানে বহির্বিশ্বে অ্যাকসেপ্টেন্স ঘটে। কিন্তু কথা হলে এর আগে তো যে সমস্ত নির্বাচন হয়েছিল পাতানো নির্বাচন, ওই নির্বাচনেও কিন্তু যে বহির্বিশ্বে খুব এখানে আপনার ইনভেস্ট করেছে সেটা আমরা দেখিনি। তো সুতরাং আমরা দেখতে চাই যেটা, যেমন আপনার মায়ানমারে কিন্তু ওখানে ইনভেস্ট হচ্ছে না, ওখানে ইনভেস্ট হচ্ছে কিন্তু তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই গণতান্ত্রিক পন্থায় যাব এবং গণতান্ত্রিক পন্থায় আমরা চাই যে আমাদের দেশ পরিচালিত করা হোক।
বাট ইন্টারিয়াম গভর্নমেন্টের যে দায়িত্ব আমরা দিয়েছি, সংস্কারের দায়িত্ব দিয়েছি, তাদেরকে আমাদের সেই সঠিক করা দরকার। তবে এখন সরকারি যেটা করণীয় তা হলো এই যে লোকাল চাঁদাবাজি, এটা যে কোনো পর্যায়ে, যেহেতু এখানে আর্মিদেরও আপনার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হচ্ছে, তাদেরকে এক্সিকিউশন করা হোক, লোকাল চাঁদাবাজিটা বন্ধ করা হোক, তাহলে আমি মনে করি এখানে অনেক কিছু আমরা পজিটিভ দেখতে পাবো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ডক্টর ইউনূস। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের শঙ্কা, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। তবে তেমন কোনো শঙ্কার কারণ দেখছেন না আসিফ নজরুল। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা 11টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। সোয়া 12টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন 7 সদস্যের প্রতিনিধি দলের। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যদিও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়, কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। মির্জা ফখরুলের মতে, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব ওয়াজেদ জয়ের। মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1000 কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাকে। দেখে আপনি হয়তো ভেবেই বসবেন এ বোধহয় হতদরিদ্র পরিবারের কেউ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উঠেছে নানান আলোচনা। যে ছবির ক্যাপশনে লেখা বাংলাদেশের একমাত্র 5,500 কোটি বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই। জামা কাপড় দেখে মনে হচ্ছে বিজ্ঞানীর দিনকাল খারাপ যাচ্ছে, আগের মতো আর আবিষ্কার করতে পারছেন না। মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, মাত্র 8 মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না। কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার, ইজ্জত সবকিছুই যেন নিমিষেই শেষ হয়ে গেল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহারে নিজ মালিকানায় এবং তার ছেলে, মেয়ে, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। ঢাকা শহরে তাদের বাড়ি কিংবা ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে আইনি বিধি এবং নীতিমালা লঙ্ঘন করে এই প্লটগুলো বাগিয়ে নেন তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নানান সময় ভিডিও বার্তায় ভিন্ন ভিন্ন কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তবে সমালোচনার তোপের মুখে পড়ে গত বছরের 11 আগস্টের পর তিনি নিঃশব্দ হয়ে যান। এরপর আর কোথাও সেভাবে দেখা মেলেনি সজীব ওয়াজেদ জয়। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।